শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আশা করি সাথেই থাকবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল পাঠে চলে যাচ্ছি। আজকের পাঠ পরমাণু গঠন। তো তোমরা সকলেই লক্ষ্য করো, বোর্ডে আমি গঠন দেখিয়েছি। তো এই গঠনটা হচ্ছে মূলত পরমাণুর গঠন। একটি পরমাণুর বিভিন্ন অংশ থাকে, তার মধ্যে যে কেন্দ্রে যে অংশটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা বলবো একটি পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। তো পরমাণুকে চেনার আগে প্রথমে আমরা পরমাণুর সংখ্যাটা জেনে নিই। আমরা জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়, যাকে আর ভাঙা যায় না। তো আমরা দেখতে পাচ্ছি পরমাণুর কেন্দ্রে যে অংশটা থাকে তাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে আরো দুটি অংশ থাকে, একটি হচ্ছে প্রোটন আর অপরটি হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট আর নিউট্রন হচ্ছে চার্জ বা আধান নিরপেক্ষ। আর নিউক্লিয়াসের বাইরে যে অরবিটটা দেখা যাচ্ছে, বাইরে যে বৃত্তাকার অংশ দেখা যাচ্ছে, আমরা তাকে বলবো কক্ষপথ বা অরবিট বা শেল। এটা বিভিন্ন নামেই ডাকা যায়। বাইরের অরবিটে তোমার যে বৃত্তাকার অংশগুলো দেখছো গোল গোল, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা শিখলাম যে একটি পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, তার মধ্যে থাকে হচ্ছে প্রোটন ও নিউট্রন, এবং বাইরের অরবিটে থাকে ইলেকট্রন। সর্বপ্রথম এই পরমাণুর ধারণা দেন ডেমোক্রিটাস। তো এখন আমরা যে দুটি মৌলের বা পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখব, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ও সালফার। তো আমরা এখন শিখতে যাচ্ছি ম্যাগনেসিয়াম ও সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমরা জানি ম্যাগনেসিয়াম পরমাণুকে লেখা হয় Mg আকারে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 বা 12। আমরা ম্যাগনেসিয়ামকে ইলেকট্রন বিন্যাস আকারে লিখতে পারি 2,8,2। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে থাকবে 2টি ইলেকট্রন। এভাবে ম্যাগনেসিয়াম মোট 12টি ইলেকট্রন বিন্যাসিত হবে। তো আমরা এখানে ম্যাগনেসিয়ামের ডায়াগ্রাম দেখছি। তো ম্যাগনেসিয়ামের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে আছে মোট 3টা অরবিট। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর বা প্রথম অরবিট, দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় অরবিট, আর তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় অরবিট। প্রথম শক্তি স্তরে মোট 2টা ইলেকট্রন। এই 2 ইলেকট্রনটি এখানে এভাবে বসে গেছে। দ্বিতীয় শক্তি স্তরে মোট 8টি ইলেকট্রন। 8টি ইলেকট্রন এবং 2, 4, 6, 8 দুটি করে মোট 8টি ইলেকট্রন বসে গেছে। তৃতীয় শক্তি স্তরে মোট 2টি ইলেকট্রন, সেই 2টি ইলেকট্রন একটা দুটি বসে গেছে। তাহলে মোট 3টি অরবিটে এভাবে ম্যাগনেসিয়াম 12টি ইলেকট্রন বিন্যাসিত হয়। এরপরে আমরা দেখব
সালফার কিভাবে তার ইলেকট্রনগুলো বিন্যাস করে। এখানে সালফারের ক্ষেত্রে হচ্ছে তোমার 2,8,6 অর্থাৎ 2, 8, 6 তিনটি অরবিটে এভাবে ইলেকট্রনগুলো বিন্যাসিত হয়। প্রথম অরবিটে দুটি ইলেকট্রন, দ্বিতীয় অরবিটে 2, 4, 6, 8 8টি, এভাবে তৃতীয় অরবিটে 6টি, 2, 4, 5, 6। তো আমরা জেনে গেলাম যে ম্যাগনেসিয়াম এবং সালফার তার তিনটি শক্তি স্তরে ইলেকট্রন সমূহ কিভাবে বিন্যাস করে। তো এখন আমরা শিখতে যাচ্ছি একটি মৌলের ভর সংখ্যা দেওয়া থাকলে আমরা কিভাবে নিউটন সংখ্যা নির্ণয় করব সেটা শিখতে যাচ্ছি। তো প্রথমে আমরা পরিচিত হয়ে নেই যে একটি মৌলের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। সাধারণত একটি মৌলের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই হয়ে থাকে এবং ভর সংখ্যা বা পারমাণবিক ভর একই হয়ে থাকে। আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দেই তাহলে নিউটন সংখ্যা হয়ে যায়। অর্থাৎ নিউটন সংখ্যা বের করার জন্য পারমাণবিক ভর থেকে আমরা যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দেই তাহলে নিউটন সংখ্যা পেয়ে যাব। এখানে দুটি মৌল দেয়া আছে x এবং y। এখানে x y দিয়ে মৌলের সংকেত বোঝানো হয়নি, প্রতীক বোঝানো হয়েছে। মৌলের প্রতীক বোঝানো হয়নি, এটি আলাদা অর্থ প্রকাশ করছে। এখানে x দিয়ে বোঝানো হচ্ছে তোমার একটি মৌল যেটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 2 অর্থাৎ 12। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে 12 হচ্ছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা। তাহলে x এর জায়গায় যে মৌলটি হবে সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম 12 এবং y এর জায়গায় যে মৌলটি হবে সেটা হচ্ছে 2, 8, 6 অর্থাৎ 16। 16 হচ্ছে সালফার মৌলের ইলেকট্রন বিন্যাস। এখানে ম্যাগনেসিয়াম এবং সালফার। তো বলা হয়েছে যে y মৌলটির ভর সংখ্যা 32 হলে নিউটন সংখ্যা কত। অর্থাৎ y মৌলটির ভর সংখ্যা 32 দেয়া আছে, আমরা সূত্রের সাহায্যে কিভাবে নিউটন সংখ্যা নির্ণয় করব সেটা আমাদের দেখতে হবে। এখানে নিউটন সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের পারমাণবিক সংখ্যা প্রয়োজন। আমরা জানি পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যায়। আমরা এটাও জানি ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো বিন্যাস থাকে তাকে ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলা হয়। এখানে y মৌলটি হচ্ছে তোমার সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। আমরা সালফারের ক্ষেত্রে যদি নিউটন সংখ্যা নির্ণয় করতে চাই আমরা জানি নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। আমরা সংশ্লিষ্ট মৌলের ভর সংখ্যা লিখব। ভর সংখ্যা এখানে দেয়া আছে 32 মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা y মৌলের প্রোটন সংখ্যা জানি সেটা হচ্ছে 16। তাহলে আমরা 32 থেকে যদি 16 বিয়োগ করি আমাদের যে বিয়োগফল আসবে 16, এই 16 হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে y মৌলটির ভর সংখ্যা 32 হলে এর নিউটন সংখ্যা হবে 16। তো এখন আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে একটি মৌলের ইলেকট্রন সংখ্যা দেয়া থাকলে এবং নিউটন সংখ্যা দেয়া থাকলে আমরা কিভাবে মৌলটির ভর সংখ্যা নির্ণয় করতে পারবো। অর্থাৎ x মৌলটির নিউটন সংখ্যা হচ্ছে 19 হলে এর ভর সংখ্যা নির্ণয় করো।
অর্থাৎ একটি মৌল এখানে সকে দেয়া আছে x, সেই মৌলটির ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। তো আমরা জানি একটি মৌলের ইলেকট্রন সংখ্যা যা হবে তার প্রোটন সংখ্যা তাই হবে। তো আমরা প্রোটন সংখ্যা জানি 18 এবং নিউট্রন সংখ্যা জানি 19। তো আমরা এভাবে ভর সংখ্যা নির্ণয় করতে পারবো সূত্রের সাহায্যে, কারণ আমরা জানি ভর সংখ্যা হচ্ছে নিউট্রন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা। তো আমরা সেভাবেই আসলে এখানে ভর সংখ্যা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে উক্ত যৌগটি অর্থাৎ x মৌলটির ভর সংখ্যা যদি আমরা লিখি, ভর সংখ্যা হবে নিউট্রন সংখ্যা প্লাস হবে প্রোটন সংখ্যা, মানে ভর সংখ্যা ইকুয়াল হবে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তো প্রশ্নে দেয়া আছে যুক্ত মৌলটির নিউট্রন সংখ্যা হচ্ছে 19, আমরা নিউট্রন সংখ্যার জায়গায় 19 লিখে দেব। আর যেহেতু ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম, তো আমরা প্রোটন সংখ্যার জায়গায় ইলেকট্রন সংখ্যা 18 লিখে দেব। 18 এবং 19 যোগ করলে আমরা উক্ত মৌলটির ভর সংখ্যা পেয়ে যাব। তো এখানে হবে 37। তাহলে আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে একটি মৌলের নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকলে ভর সংখ্যা নির্ণয় করতে পারব। তো এখন আমরা যে অংশটি শিখব সেটি হচ্ছে একটি সূত্র 2n²। এই সূত্র দিয়ে আমরা বিভিন্ন অরবিটে মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা শিখব। যদিও এই অংশটা আমাদের প্রথমেই শিখে আসলে ইলেকট্রন বিন্যাস করা সহজ হতো, তারপরে তোমরা দেখো। তো এখানে 2n² দিয়ে বোঝানো হয়েছে যদি আমরা n সমান 1 লিখি, তাকে আমরা বলবো প্রথম শক্তি স্তর, অর্থাৎ n কে আমরা বলবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এখানে তোমরা সহজভাবে সেটা বোঝার চেষ্টা করো। n = 1 হয় তাকে আমরা বলবো প্রথম শক্তি স্তর। তো সেই ক্ষেত্রে আমরা n এর জায়গায় 1 বসিয়ে দেব, 1²। তাহলে আসবে 2 * 1 = হবে 2 তার মানে প্রথম শক্তি স্তরে বা প্রথম অরবিটে সর্বমোট 2টি ইলেকট্রন থাকতে পারে। এরপরে যদি আমরা n এর পরিবর্তে 2 লিখি, তাহলে n = 2 হলে তাকে আমরা বলবো দ্বিতীয় শক্তি স্তর। তো দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে আমরা n এর জায়গায় 2 বসিয়ে দেব। তাহলে 1 এর জায়গায় যদি 2 বসিয়ে দেই তাহলে 2² হবে 2 * 4 8। মানে আমরা দ্বিতীয় শক্তি স্তরে যে 8টি ইলেকট্রন লিখি সেটা আমাদের মন গড়া নয়, সূত্রের সাহায্যে আমাদের লিখতে হবে। অর্থাৎ এই দ্বিতীয় অরবিটে মোট 8টি ইলেকট্রন হবে, 2 4 6 8। আমরা এইভাবে সূত্রের সাহায্যে তৃতীয় চতুর্থ পঞ্চম সামনে নিতে পারি। n = 3 হলে তাকে আমরা বলবো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে n এর জায়গায় আমাদেরকে সূত্রে 3 বসাতে হবে, তাহলে 2 * 9 হবে 9 × 18। তার মানে এখন তৃতীয় শক্তি স্তরে মোট 18টি ইলেকট্রন বসতে পারে, 2 4 6 8 10 12 16 18। আমরা বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেলাম যে বিভিন্ন অরবিটে যে ইলেকট্রন বসে সেই ইলেকট্রনগুলো 2n² সূত্র অনুযায়ী বসে। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা ধরে নাও, অর্থাৎ n এর জায়গায় আমরা 1 2 3 4 এভাবে বসাতে পারি। যখন n এর মান বাড়বে তখনই অরবিটের সংখ্যা বৃদ্ধি পাবে। তো আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ে সার্বিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম। তো এখন চলো আমরা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা জেনে নিই।
এখানে একটা হচ্ছে পরমাণু। পরমাণু কাকে বলে? আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার থেকে এটা বলতে পারি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। এর পরবর্তী অংশে হচ্ছে আইসোটোপ। আইসোটোপ এই অধ্যায়ে আরেকটি টপিকস হচ্ছে আইসোটোপ। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকেই পরস্পরের আইসোটোপ বলা হয়। এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা। কোন মৌলের প্রোটন সংখ্যাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি। এরপরে হচ্ছে যৌগ মূলক। যখন অসংখ্য পরমাণু পরস্পরের সাথে মিশ্রিত হয়ে একটি মৌলের ন্যায় আচরণ করে আমরা তাকে বলতে পারি যৌগমূলক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সংকেত। সংকেত হচ্ছে কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকেই আমরা সংকেত বলতে পারি। এরপরে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? যেসব অস্থায়ী আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে। যে সকল অস্থায়ী আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে তাকেই আমরা বলবো তেজস্ক্রিয় আইসোটোপ। আজকের এই আলোচনা থেকে আমি আশা করি তোমরা উপকৃত হয়েছ। আজকে আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারের প্রথমে পরমাণু নিয়ে আলোচনা করলাম। পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে ইলেকট্রন, প্রোটন, প্রোটন, নিউট্রন, আর বাহিরের শক্তি স্তরে থাকে ইলেকট্রন। এরপরে আমরা সালফার, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কাঠামো দেখলাম। এরপরে বিভিন্ন মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করার কৌশল শিখলাম। সর্বশেষে কিছু সংখ্যা শিখে আমরা টোটাল চ্যাপ্টারটা মোটামুটি শেখার চেষ্টা করলাম। আজকে এখানেই আমি সমাপ্তি টানছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।